ওকে, আবারও আমাদের ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ক্লাসে শুরু করি, আর সবাই হাতের কাছে স্ক্রিপ্টটা রাখবেন। এখন আমার লেকচারটা শুধু আপনারা শুনবেন, কেউ আনমিউট করবেন না, পরের প্রশ্ন থাকলে করবেন। দেখেন, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে তখন সে অধ্বনির উচ্চারণটা কখন কেমন উচ্চারণ হয়, এই বিষয়টা নিয়ে, তাই না? আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে শব্দের মাঝখানে যখন অধ্বনি থাকবে তখন সে অধ্বনির উচ্চারণটা কখন কেমন হবে, এই বিষয়টা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? যেমন প্রথমে যে নিয়মটা আছে সেটা হলো, আজকে সবকিছু আমার ওটা কখন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, দুঃখিত। শব্দের মাঝখানে যদি অধ্বনি থাকে এবং এর পরের বর্ণগুলো যদি হয় ইকার, উ, উকার, রিকার, ক্ষিয়, ইয়জ, জফলা, তবে মাঝখানের যে অধ্বনিটা ওটা ওকারের মতো উচ্চারিত হবে। ঠিক আছে? যেমন দেখেন এখানে কি আছে, প্রণতি, ন, মাঝখানে এটা অধ্বনি না? এই অধ্বনির পরে কি আছে দেখেন তো, ইকার আছে না? সেই কারণে মাঝখানের অধ্বনিটা ওকার রূপে উচ্চারিত হবে। তবে কি প্রণতি না, অনেকে বলে ফেলে প্রণতি, এটা হবে প্রণতি। রমণী, রমণী, রমণী না, রমণী। যবক্ষার, যবক্ষার। আলস্য, আলস্য, মাঝখানে অধ্বনি এরপরে জফলা, সে কারণে আলস্য না, আলস্য। বিরতি, অতনু, দৈবজ্ঞ, আলস্য, অমসৃণ। ঠিক আছে? তারপর নিয়মটা দেখেন কি আছে, তিন বা তার চেয়ে বেশি বর্ণ দিয়ে গঠিত শব্দের মাঝখানে যদি অধ্বনি থাকে এবং এর আগের বর্ণগুলো যদি হয় অ, আ, এ, ওকার, তবে মাঝখানের যে অকারটা না, ওটা ওকার রূপে উচ্চারণের সম্ভাবনাটা বেশি থাকে। যেমন দেখেন, বলদ, তিনটা বর্ণ দ্বারা গঠিত একটা শব্দ, কিন্তু এই বলদটা মাঝখানে কি আছে, অধ্বনি আছে না? এর আগে কি আছে, অকার আছে না, মানে অধ্বনি আছে না? সেই কারণে মাঝখানের অধ্বনিটা ওকার রূপে উচ্চারিত হবে। তবে কি বলদ না, বলদ। ছাগল, কেশর, অধ্বনির আগে ইকার আছে, অধ্বনির আগে আকার আছে। ছাগল, ছাগল না, ছাগল। কেশর, কোরক, কাজল, সাগর। ওজন, বেতন, বেতন না, অনেকে বলে আছে 10 তারিখে বেতন দেয় না, বেতন না, বেতন। বেতন বা বেতনও না, বেতন। ঠিক আছে? তারপরে দেখেন নিয়মটা কি আছে, যে সমাসবদ্ধ তৎসম শব্দ পৃথক উচ্চারণে হসন্ত উচ্চারিত হলে সমাসবদ্ধ অবস্থায় ওকারান্ত উচ্চারিত হয়। তৎসম মানে হচ্ছে সংস্কৃত থেকে যেগুলো এসেছে। যেমন দেখেন পথচারী, এগুলো কি পথচারী, মেঘমল্লা, সবগুলো কি সমাসবদ্ধ শব্দ। এই শব্দগুলোকে যখন আমরা আলাদা করে উচ্চারণ করি, যেমন পথচারীকে যখন আমরা আলাদা করে উচ্চারণ করি তবে কি বলি, পথচারী। পথ শব্দটাকে কি আমরা আলাদা করে পথ বলি, যে সে পথ হাঁটছে, সে পথ হাঁটছে, বা পথ, অনেকটুকু পথ পাড়ি দেওয়ার বাকি আছে, পথ বলি। এই যে পথ, থেমে যাও, এখানে মনে মনে হসন্ত যুক্ত হচ্ছে, ওটাকে থেমে যায় পথ। যদি পথ বলতাম তবে কিন্তু হসন্তটা হতো না। সেক্ষেত্রে এরকম শব্দগুলোর ক্ষেত্রে যখন দুটো একসাথে যুক্ত হয়ে সমাসবদ্ধ শব্দ তৈরি করে, তবে মাঝখানের যে অধ্বনিটা সেটা ওকার রূপে উচ্চারিত হয়। তবে কি পথচারী না, পথচারী। তারপরে অনেকে বলি আমরা মেঘমল্লার, না, এটা হবে মেঘমল্লার, মেঘমল্লার। তারপর গীত গোবিন্দ, গীত গোবিন্দ। বনফুল, বনফুল। রণতুর্য, করজু। ঠিক আছে? কিছু আর ব্যতিক্রম আছে যারা আবার এই নিয়মটা মানে না। যেমন হচ্ছে রাজপুত্র, এটা রাজপুত্র না, এটা ওই নিয়ম বহির্ভূত। রাজপুত্র না, ও হবে রাজপুত্র। ফুলশয্যা, লোকনাথ, লোক, লোকনাথ, লোকনাথ, লোকনাথ। রাজনীতি, লোকসভা। লোকসভা বলে ফেলি, উচ্চারণটা হবে লোকসভা। ঠিক আছে? এটা হচ্ছে ব্যতিক্রম।
এই ছিল আমাদের আজকের ক্লাসের মানে শব্দের মাঝখানে যখন অর্থনী থাকবে তখন কখন কেমন উচ্চারণ হবে সেটাকে কেন্দ্র করে মাত্র কয়েকটা নিয়ম। আজকের ক্লাসের নিয়ম খুবই কম, ঠিক আছে? এরপরে চলেন আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করব, যারা কবিতা আবৃত্তি করতে চান তাদের জন্য মোস্ট মানে ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা, কাব্যতত্ত্বের 9টা রস জানা। এই 9টা রসের বিষয়টা যদি আপনি ভালো করে আয়ত্তে আপনি আনতে পারেন, ভালো করে জানেন, তবে আপনি যে কোনো কবিতা অনায়াসে আবৃত্তি করতে পারবেন, বা কোন কবিতা কোন রসে সেটা বুঝলে কিন্তু আপনি সেভাবে আবেগটা দিতে পারবেন। তো একটু মনোযোগ দিয়ে সবাই শুনেন, কাব্যতত্ত্বের 9টা রস কি কি? কাব্যতত্ত্বের 9টা রস যেমন হচ্ছে শৃঙ্গার বা আদি রস, তারপর হাস্যরস, করুণ রস, রৌদ্র রস, বীর রস, ভয়ানক রস, বীভৎস রস, অদ্ভুত রস, শান্ত রস। এই গেল আমাদের কাব্যতত্ত্বের 9টা রস, ঠিক আছে? তো প্রথমেই যেটা সেটা হচ্ছে আদি রস বা শৃঙ্গার রস। এটা আবার কি? এটা হচ্ছে স্থায়ী ভাব রতি থেকে মূলত এই শৃঙ্গার বা আদি রসের উৎপত্তিটা হয়। রতি বলতে মূলত আমরা বুঝি আহ প্রিয় বস্তু বা প্রেমিক প্রেমিকার মধ্যে অনুরাগের যে সম্পর্কটা, সেটা রতি, সেটা থেকে রতি স্থায়ী ভাবে উৎপত্তিটা হয় আর কি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি বলে এটা, আদিরস বা শৃঙ্গার রস। এই আদিরস ও শৃঙ্গার রসের কিন্তু দুইটা পার্ট আছে। নায়ক নায়িকার অনুরাগ বিষয়ক ভাবকে মূলত আদিরস বলা হয়। এর দুইটা ভাগ হচ্ছে সম্ভোগ শৃঙ্গার রস এবং বিপ্রলব্ধ শৃঙ্গার রস। এখন প্রথমেটা হচ্ছে সম্ভোগ শৃঙ্গার রস। এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রেমিক প্রেমিকার মিলনের সময় রতিভাব থেকে এই সম্ভোগ শৃঙ্গার রসের উৎপত্তি হয়। মানে প্রেমিক প্রেমিকার ভালোবাসা থেকে যেটা ভাবের উদয় হয়, মিলন থেকে যেটা ভাবের উদয় হয়, সেটাই মূলত এই সম্ভোগ রসের অন্তর্ভুক্ত। যেমন একটা কবিতা এখানে আমি রেখেছি কয়েকটা লাইন, যেমন ধরেন এই ধরনের কবিতাগুলো হচ্ছে সম্ভোগ শৃঙ্গার রসের অন্তর্ভুক্ত। তুমি দিয়েছিলে আগ্রহী অধরষ্ঠ, আমি দিয়েছি তাতে চুম্বন। তুমি দিয়েছিলে নির্ঘুম দুটি আঁখি, আমি দিয়েছি তাতে কুঞ্জন। কি হলো? হুট করে আমার ক্যামেরা অফ হয়ে গেল। হ্যাঁ, তুমি দিয়েছিলে আগ্রহী অধরষ্ঠ, আমি দিয়েছি তাতে চুম্বন। তুমি দিয়েছিলে নির্ঘুম দুটি আঁখি, আমি দিয়েছি তাতে চুম্বন। এই কবিতার মধ্যে আমরা প্রেমিক প্রেমিকার কিন্তু মিলনের একটা প্রতিভাবের সৃষ্টি দেখতে পেয়েছি। এরকমই বিষয়টা হচ্ছে কি সম্ভোগ শৃঙ্গার রসের অংশ। তারপরে হচ্ছে বিপ্রলব্ধ শৃঙ্গার রসটা আবার কাকে বলে? প্রেমিক প্রেমিকার বিরহ বা প্রতারিত রতিভাব থেকে মূলত এই বিপ্রলব্ধ শৃঙ্গার রসের সৃষ্টিটা হয়। যেমন দেখেন এখানে একটা কবিতা আছে, মানে হচ্ছে যে প্রেম থেকে বিচ্ছেদ বা প্রতারিত হলে বিরহের একটা ভাবের উদয় যখন ঘটবে, যে কাব্যগুলোর মধ্যে বা যে কবিতাগুলোর মধ্যে, সেগুলো হচ্ছে মূলত বিপ্লব্ধ শৃঙ্গার রসের অন্তর্ভুক্ত। আমি কার কাছে গিয়াছিলাম, সে দুঃখ দেয় কেন, কেন এত তপ্ত কথা কন, কেন বাষ্পীরাশন, ঘরের বিছন নিয়া, কেন অন্ন ধান খেত রং, অথচ বিয়ার আগে আমি তার আসছিলাম কেন। খুবই পপুলার একটা কবিতা, পরাণের ভূমির ভিতর সৈয়দ শামসুল হকের একটা কবিতা। এটা হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? বিপ্রলব্ধ শৃঙ্গার রসের কিন্তু অন্তর্ভুক্ত এই কবিতাটা। কারণ হচ্ছে দেখেন এই কবিতার মধ্যে একটা বিরহ একটা ভাবের উদয় হয়েছে, এটা প্রতারিত রতিভাব থেকে কিন্তু এই কবিতার সৃষ্টিটা হয়েছে, তাই না? সেই বিষয়টা কবি উল্লেখ করেছে। একটা ভদ্র মহিলা যে তার স্বামীকে উল্লেখ করে কথাগুলো বলছে যে বিয়ের আগে তার স্বামীর আদর্শ অন্যরকম ছিল, এখন তার ফোকাস অন্যদিকে। তা এই যে মানে নিজের ঘর রেখে, নিজের ঘরের বউ রেখে তার অন্য কারো দিকে হচ্ছে তার নজর বা ভালোবাসা, এই এই একটা পুরোটা কবিতা পড়লে আসলে বোঝা যায়। তো এই ধরনের কবিতাগুলো হচ্ছে বিপ্লব্ধ শৃঙ্গার রসের অন্তর্ভুক্ত। তারপরে দেখেন কি আছে, বীর রস। বীর রসটা আবার কি? আমি আপনাদেরকে বলছি বীর রসটা কি। বীর রসের স্থায়ী ভাব হচ্ছে উৎসাহ। এই কবিতার মূল বিষয়টা হচ্ছে উৎসাহ প্রদান আর কি। দয়া, ধর্ম, দান কিংবা মহত্তর কোনো সংগ্রামের জন্য মানুষের মনে যে উৎসাহ ও উদ্দীপনা জন্মায়, সে ভাব থেকে মূলত বীর রসের সৃষ্টিটা হয়, ঠিক আছে? এরকম যেমন দেখা একখানি কবিতা আছে, দুটো কবিতা লিখেছে।
আমি কিছু কিছু লাইন রেখেছি আর কি, মানে আপনারা যেন বুঝতে পারেন যে কোন কবিতা কোন রসের অন্তর্ভুক্ত, বা মানে উদাহরণ হিসেবে রেখেছি আর কি, এক্সাম্পল হিসেবে। আচ্ছা, এখন প্রশ্ন করেছেন আগের কবিতার নামটা কি, পরাণের কঠিন ভিতর 4। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টগ বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডে কি ওই জাগলো জোয়ার, দুয়ারে ভাঙা কল্লোলে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। কবিতার মধ্যে কি আমার একটা উৎসাহ পেয়েছে না? এটা হচ্ছে কি বীর রসের অন্তর্ভুক্ত। তারপরে এখানে আরেকটা কবিতা আছে, বলবীর বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বলে মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবানের জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত শীত। এই ধরনের কবিতাগুলো হচ্ছে বীররস অন্তর্ভুক্ত, যেগুলোর মধ্যে এরকম দয়া, ধর্ম, দান, দেশপ্রেম ফুটে উঠছে। ঠিক আছে, এগুলো আমাদের 2 নম্বরটা। তারপর 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে আমাদের করুণ রস। ওকে, করুণ রস হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্টটা। এটা হচ্ছে স্থায়ী ভাব, শোক থেকে আসলে করুণ রসের উৎপত্তিটা হয় আর কি। মানব জীবনে যখন সর্বনাশ এসে বাসা বাঁধে, অবধারিত হয়ে ওঠে দুর্বিষহ যন্ত্রণা, কাতরতা, তখন যে মানব জীবনের মধ্যে একটা শোকানুভূতি সৃষ্টি হয় না, মানব হৃদয় যেটা শোকের অনুভবের, মানব হৃদয়ের মধ্যে একটা শোকের অনুভবের সৃষ্টি হয়, সেটাই মূলত হচ্ছে করুণ রসের অন্তর্ভুক্ত। পার্থিব জীবনের এই শোকের ভাবটাই হচ্ছে সাহিত্যের জন্য করুণ রস। যেমন দেখেন এখানে একটা কবিতা আছে, এটাও খুবই পপুলার একটা কবিতা, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মন, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনামোর ছড়াইয়া দিল কারা। মানে ইষ্টবিয়োগ বা অপ্রিয় সংযোগে যে শোক সঞ্চার হয় তাকে মূলত করুণ রস বলে। শোকের ভাব থেকে এই করুণ রসের উদয়টা হয়, শোক ভাব থেকে যেটা আসে। ওকে, এটা হচ্ছে আমাদের কত নম্বর পয়েন্টটা? 3 নম্বর পয়েন্টটা। তারপরে বিষয়টা হচ্ছে আমাদের অদ্ভুত রস। ঠিক আছে, অদ্ভুত রসটাকে আমি একটু বলছি। অদ্ভুত রসের স্থায়ী ভাবটা হচ্ছে বিস্ময় বা আশ্চর্য, না দেখা না শোনা কোনো অদ্ভুত জিনিস দেখে বা শুনে পাঠকের মনে যে পুলক জন্মে, পাঠকের হৃদয়ে, তাকে হচ্ছে বিস্ময় বলে। সাহিত্যের যা কিছু আমাদের কাছে বিস্ময়কর বা আশ্চর্য বোধকে অনিবার্য করে তোলে, তাই হচ্ছে অদ্ভুত রস নামে পরিচিত। মানে যেটা শুনে আপনার মনের মধ্যে একটা কি বলে, বিস্ময় ভাবের উদয় হবে আর কি। এইগুলি হচ্ছে মূলত অদ্ভুত রস অন্তর্ভুক্ত। গভীর আস্থা আছে আজ মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্যবাদী কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। ঠিক আছে, ঠিক আছে, এই ছিল আমাদের অদ্ভুত রসের অন্তর্ভুক্ত একটা কবিতা। মানে দেখেন এই কবিতা আবৃত্তি করার সময় কিন্তু আমি এটা অবাক, মানে আমি নিজেও বিস্মিত হচ্ছিলাম যে অদ্ভুত এক আধার এই পৃথিবীতে এসেছে আজ। এরকম ধরনের কবিতাগুলো হচ্ছে অদ্ভুত রসের অন্তর্ভুক্ত। তারপরে বিষয়টা হচ্ছে হাস্যরস, সবচেয়ে সহজ যেটা। বিকৃত আকার বাক্য ও চেষ্টা দ্বারা যে ভাবের উদয় হয় তা হচ্ছে হাস্যরস নামে পরিচিত। হাস ভাব থেকে যেটা আসে আর কি। ঠিক আছে, হাস্যরস অন্তর্ভুক্ত কবিতা, মানে
হাস্যরসের স্থায়ী ভাব হচ্ছে হাস ভাব থেকে যেটা আসে। কৌতুকর কোনো কাজ বা বাক্য হতে এই রসের উৎপত্তিটা হয়। মানব জীবনের অসঙ্গতি জনিত কারণে আমরা যে কৌতুক অনুভব করি, তারই সাহিত্যিক যে প্রকাশটা সেটাই হচ্ছে হাস্যরস। ঠিক আছে? যেমন হাস্যরসের কবিতা আমাদের চিত্তে আনন্দ দেয়, গুরুগম্ভীর অবস্থা থেকে আমাদের মুক্তি দিয়ে নির্মল হাসি তামাশা কৌতুককে কিন্তু আমাদের মনকে স্নিগ্ধ করে তোলে। এই রসের কবিতা আবৃত্তির সময় কণ্ঠে একটু অস্বাভাবিকতা থাকবে, যেটা হাস্যরসের কবিতা একটু অভিনয় করে ভঙ্গিমা করে বলতে হয়। অবশ্যই স্বাভাবিকভাবে কথা বলে তার আমরা এইভাবে বলি না। তারপরে কৃত্রিমতা একটু থাকে। ঠিক আছে? এগুলো ফুটিয়ে তোলা দরকার। হাস্যরস ধারণে কণ্ঠস্বর উপরে উঠবে, উচ্চারণ দ্রুত হবে, তবে কবিতার ছন্দ ভেদে আবার লয়ের পার্থক্য হতে পারে। কবিতা হিসেব করে আর কি। শ্রোতা দর্শকদের নির্মল আনন্দ দেয়াই হচ্ছে এই হাস্যরসের কবিতা আবৃত্তির মূল উদ্দেশ্য। সেদিকে লক্ষ্য রেখে কণ্ঠস্বর, উচ্চারণ রীতি এবং লয় নির্ধারণ করে রাখা উচিত। ঠিক আছে? হাস্যরসের অনেক কবিতা আছে। আমি আপনাদের জন্য একটা কবিতা আবৃত্তি করে দিচ্ছি। যেমন এখানে দেখেন যে কবিতাটা আছে, আবৃত্তি করছি কবি সুকুমার বড়ুয়ার লেখা ছড়া ঠিক আছে। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে, ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙা চোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে, ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। তবু তিনি বললেন, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এই ছিল হাস্যরসের অন্তর্ভুক্ত একটা কবিতা। এইগুলো আমাদের কত নম্বর পয়েন্টটা হাস্যরসের মধ্যে ছিল বলেন তো? 5 নম্বর পয়েন্টটা, তাই না? তারপর হচ্ছে 6 নম্বর, যেটা ভয়ানক রস। মানে যা হতে মনে ভয় সৃষ্টি হয় তাকে ভয়ানক রস বলে। ভয় ভাব থেকে যেটা আসে আর কি, যুগসাদ ভাব থেকে। ভয়ের মানে যে কবিতা শুনে আপনার মনে হতে চায় ভয়ের ভাবের আসলে উদয়টা করবে আর কি। এই রসের স্থায়ী ভাবটাই হচ্ছে ভয়, ভয় থেকে উদয় হয়। আমাদের হৃদয়ের মধ্যে ভীত মনোভাব থেকে যে কাব্যতত্ত্বের সৃষ্টি হয় তাকে ভয়ানক রস বলে। এই ভয়ানক রসের কবিতা আবৃত্তির সময় কণ্ঠটা একটু নিচু থাকবে এবং কণ্ঠে ভয় ভাব জাগ্রত থাকতে হবে। ভয় ভাবের জন্য কণ্ঠের উত্থান, পতন, কম্পন ইত্যাদি প্রয়োজন মতো প্রক্ষেপণ করা উচিত। ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য কণ্ঠের স্বাভাবিকতা লোপ পাবে। বলছে স্বাভাবিকভাবে থাকলে তো অবশ্যই ভয়ের সৃষ্টি হবে না। আপনাকে মানে কণ্ঠটার মধ্যে এরকম একটা ভাব থাকা লাগবে যেন হচ্ছে দর্শকদের মনে এরকম একটা ভয়ের ভাবের উদয় আপনি ঘটাতে পারেন, একটা ভয়ানক পরিবেশের সৃষ্টিটা হয়, তাই না? তাই স্বাভাবিক কণ্ঠটা একটু লোপ পাবে এখানে। এখানে অস্বাভাবিক স্বরের আবহ তৈরি করার প্রয়োজনীয়তা হতে পারে। যেমন দেখেন এখানে একটা কবিতা আছে, ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণে সুর, মরণের দূত এলো বুঝি হায়, ফাঁকে মাই দূর দূর। রুগ্ন ছেলের শিওরে বসিয়া একলা জাগিছে মাতা, সম্মুখে তার ভোরকুদ ছুটি, মহাকাল রাত পাতা। ঠিক আছে? এই হচ্ছে কি বলে এটাকে, ভয়ানক রসের অন্তর্ভুক্ত। আপনারা নেটে সার্চ করলে এই লাইনটা দিয়ে পেয়ে যাবেন কবিতাগুলো, কবিতার নামগুলো এখানে নিয়ে আর সবগুলো আমার নিজেরও মনে নেই। আপনারা নেটে সার্চ করলে কবিতাগুলো পেয়ে যাবেন। এগুলো সবগুলো বিখ্যাত কবিতা, দু একটা লাইন সার্চ করবেন ইউটিউবে বা গুগলে পেয়ে যাবেন। একটু নিজেরও কষ্ট করেন। তারপর আর এই কবিতাগুলো কিন্তু আমি আপনাদের মুখস্থ করানোর জন্য দিচ্ছি না যে এই কবিতার আবৃত্তি কিভাবে করতে হবে। এই রসগুলো বোঝার জন্য আমি হচ্ছে এই কবিতাগুলো আপনাদের কয়েকটা লাইন দিচ্ছি। এই কবিতাগুলো আমাকে আলাদা করে আবৃত্তি করে পাঠাতে হবে, আবার আমি পুরোটা করবো এবং এরকম কিছুই কিন্তু হবে না। এগুলো জাস্ট রসের বিষয়টা বোঝানোর জন্য এক্সাম্পল আকারে দিচ্ছে, উদাহরণের জন্য দিচ্ছি যে এই ধরনের কবিতাগুলো এই রসের অন্তর্ভুক্ত, যেন আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়, একটা ধারণা থাকে আর কি। এই গেল আমাদের 6 নম্বর বিষয়টা। তারপরে 7 নম্বরটা দেখেন কি, বিভৎস রস। যা দ্বারা মনে ঘৃণাদায়ক ভাবের উদয় হয় তাকে বিভৎস রস বলে। ঠিক আছে? বিভৎস রস হচ্ছে এটা, মানুষ যখন ঘৃণ্য, রুচি বিরোধী বিষয়বস্তু দেখে কিংবা শোনে,
তখন তার মনের মধ্যে এক ধরনের নিন্দা, কুৎসা, ঘৃণার ভাব কিন্তু জেগে ওঠে। সাহিত্যে তাই বীভৎস রস নামে পরিচিত। মৃত্যু, হনন, যুদ্ধাঙ্গনের ধ্বংসদৃশ্য আহ এই রসের মূল উপজীব্য। ঠিক আছে, যেমন ধরেন আমি এখানে একটা মানে ঘৃণার ভাবের উদয় ঘটবে বীভৎস রসের কবিতা আবৃত্তি করতে গিয়ে। বীভৎস রসের কবিতা আবৃত্তিতে উচ্চারণ দ্রুত হবে এবং স্বরস্থ নিচুতে থাকবে। ঘৃণায় যেহেতু বীভৎস রসের স্থায়ী ভাব, তাই দর্শক শ্রোতার মনে আবৃত্তির মাধ্যমে ঘৃণা ও কুরুচিপূর্ণ চিত্র উদ্ভাসিত করাই হচ্ছে আবৃত্তি শিল্পীর প্রধান দায়িত্ব। যেমন দেখেন আমি আপনাদের কিভাবে করে দেখাই, আপনাদের মনে ওইটা সৃষ্টি হয় কিনা দেখেন। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। কি এটা ঘৃণার ভাবের উদয় হয়েছে যারা এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে, তাদের তাদের জন্য কিন্তু কবি কবিতাটা লিখেছে, তাদের উপরে ঘৃণা প্রকাশ করি যে কবি হচ্ছে এরকম ধর্ষিতার করুণ চিৎকার শুনতে পায়, নদীতে মানুষের লাশ ভেসে ওঠে, এসব দেখে কবির ঘুম আসে না, তাই না? তো এই ধরনের কবিতাগুলো হচ্ছে বীভৎস রসের অন্তর্ভুক্ত। তারপরে দেখেন কি আছে, তারপরে হচ্ছে আমাদের আছে রৌদ্র রস। রৌদ্র রসটা কি? স্থায়ী ভাব হচ্ছে ক্রোধ, রাগ, রাগ ভাব থেকে যে রসের উৎপত্তি। জঘন্যতম অন্যায়কারী ও মানবতা বিরোধী কর্মকাণ্ডে আমাদের হৃদয়ে যে স্বাভাবিক ক্রুদ্ধ মনোভাব জাগরিত হয়, তারই প্রকাশ হচ্ছে রৌদ্র রসটা। রৌদ্র রসের কবিতা আবৃত্তির সময় উচ্চারণে দ্রুততা আসবে, কণ্ঠস্বরটা একটু উঁচুতে থাকবে। রৌদ্র রসের মূল ভাবটাই যেহেতু ক্রোধ মানে রাগ, একটা তেজ থাকবে, তেজোদীপ্ত ভাব থাকবে, এবং কখনো কখনো কণ্ঠস্বরটা কম্পিতও হবে। স্বর আবেগকে সুদৃঢ় ভাবে প্রকাশ করতে কিন্তু সাহায্য করে কম্পিত স্বরটা। রৌদ্ররসের কবিতা আবৃত্তির সময় কণ্ঠের কম্পন ও তেজ একটা ভাব অবশ্যই যেন কবিতার ভাবের সঙ্গে সম্পৃক্ত হয়। আবৃত্তি শিল্পী সেদিকে বিশেষ দৃষ্টি অর্পণ করতে হবে, বিশেষ দৃষ্টি রাখতে হবে। যেমন এক রৌদ্ররসের একটা কবিতা হচ্ছে, না আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা খুঁড়ে, দুর্বাসাও নই, তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোধূলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতরে যারা ভয়ানক কৃষ্ণ কক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদের এই আপন জনেরই লাশ দগ্ধ রক্তাপ্লুত, যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমিষে ঝা ঝা বুলেটের বৃষ্টি ছড়ালেই সব চুকে বুকে যাবে, তা আমি মানি না। এই কবিতার মধ্যে একটা রাগের ভাবে উদয় ঘটেছে না? যারা এই মানবতা বিরোধী কর্মকাণ্ডগুলো ঘটিয়েছিল আমাদের যুদ্ধের সময়, যারা যেখানে পারে আমাদেরকে নৃশংস ভাবে বাঙালিকে হত্যা করেছিল, তাদের বিরুদ্ধেই তো কথাগুলো বলা হয়েছে। যে তাদেরকে যদি ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়ে সারিবদ্ধ করে গুলি করা হয়, তাও যে আমরা আমাদের শান্তি হবে তাও না, এতটাই রাগ, এতটাই ক্ষোভ। এই ধরনের কবিতাগুলো কি রৌদ্র রসের অন্তর্ভুক্ত। কেন কত নম্বর পয়েন্টটা? 8 নম্বরটা একদম শেষ, সেটা হচ্ছে শান্ত রস। তত্ত্বজ্ঞানের জন্য যে শান্ত ভাবের উদয় ও অনুরাগ জন্মায়, তাকে হচ্ছে শান্ত রস বলে। পরম শান্তি ও নির্বেদ ভাব থেকে মূলত এই শান্ত রসের উদয়টা হয়। ঠিক আছে, যেমন দেখেন, পার্থিব জীবনে নশ্বরতা উপলব্ধি করে ভাবুক হৃদয়ে যে বৈরাগ্যের সৃষ্টি হয়, সাহিত্যে তার সেই বিষয়টাকে হচ্ছে শান্তরসের বলা হয় আর কি, পরম শান্তি ভাব থেকে যেটা আসে। এই জগতের মায়াময় দৃশ্যপট ত্যাগ করে পরম আত্মার কাছে নিজেকে একদিন সমর্পণ করতে হয়, মৃত্যু পরবর্তী যে জীবনটা, সবাইকে কিন্তু আমাদেরকে সাধ করতে হয়। পরিণামে সব মানবতারাই এক নিবেদন, একই মিনতি। এই ভাব থেকে উদাসীনতা আমাদের কণ্ঠে থাকতে হবে আর কি। তখন পার্থিব জীবনের সবকিছুকেই মনে হবে, একটা সময় আমাদের মনে হবে যে এই জীবনে আমরা কি করলাম, সবকিছুই তো হচ্ছে অর্থহীন, নিষ্প্রয়োজন, তাই না? আবৃত্তিকার কণ্ঠে এই দিগন্ত বিস্তৃত উদাসীনতা ধারণ করবেন। এই ভাব আমাদের দৈনন্দিন কাজকর্মকে মন্থর করবে, কণ্ঠটা গম্ভীর করতে হবে, আবৃত্তির চলন গতি দীর্ঘশ্বাসময় করে তুলতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কণ্ঠে যেন কাতর ধ্বনি ফুটে উঠে, একটা কাতরতা, হালকা একটা কাতরতা ফুটে উঠবে। যেমন এই জীবনটা আমাদের কি, তাই না? এই আকুতি শ্রোতার মনকে অসীমের প্রতি নিবেদনের প্রেরণা যোগাবে। যেমন একটা কবিতা এখানে আছে, মূলত স্রষ্টাকে কেন্দ্র করে আসলে এই ধরনের কবিতাগুলো হয়ে থাকে আর কি। যেমন দেখেন এটা পরম একটা শান্তির ভাব আসবে, একটু লো স্কেলে কবিতাগুলো আবৃত্তি করতে হয়, নিচু স্বরে।
সীমার মাঝে অসীম তুমি, বাজার আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কত বর্ণে, কত গন্ধে, কত গানে, কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয় তোর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাব্যতত্ত্বের 9টা অংশ। এই বিষয়গুলো জানা থাকলে আপনারা যে কোনো কবিতার মধ্যে অনায়াসে আবৃত্তি করতে পারবেন। একটা কবিতা ফার্স্টে দেখলেন, একটু ভালো করে পড়লেন, তারপরে বোঝার চেষ্টা করবেন যে এই কবিতাটা কোন রসের। তারপরে যে পড়ার আমরা ব্যাখ্যা দিলাম না প্রত্যেকটার সাথে, তবে তখন ভাববেন আচ্ছা হাস্যরসের কবিতা তো মিস বলেছিল এইভাবে পড়ার জন্য, হাস্যরসের কবিতা এই লয়ে পড়তে হয়, আর এরকম একটা ভাবের উদয় ঘটাতে হবে। সেইটা মাথায় রেখে তারপর আবৃত্তি করবেন, দেখবেন সহজ হয়ে যাবে। আমি বারবার করে একটা কথা বলি, আপনাদেরকে আমি গদ বাঁধা নিয়মে কয়েকটা কবিতা মুখস্থ করিয়ে দিব, সেটা কিন্তু মানে আ- আমার কাজ না, বা আমার কি বলে এটাকে লক্ষ্য না। আমি চাই আপনাদেরকে এমন কিছু বিষয় ধরিয়ে দিতে যেন আমরা যে কোনো কবিতা আবৃত্তি করতে পারি। কারণ দেখা যায় মাত্র কয়েকটা কবিতা ধরে রাখলে দেখা যায় শুধুমাত্র আপনারা ওই কবিতাগুলোই শিখবেন, একটা মুখস্থ করা হয়ে যাবে। যে কোনো কবিতা আবৃত্তি কিন্তু জানতে হবে আপনাদের। আবৃত্তি শিখতে এসেছেন, যারা আবৃত্তির জন্য ভর্তি হয়েছেন, শুধুমাত্র কয়েকটা কবিতা শিখে সারা জীবন সেগুলোই চালাবেন তা তো হবে না। যেমন আমিও তো শুরুতে একদম শুরুর দিকে যখন একদম ছোটবেলায় ছিলাম, এরকম বিখ্যাত কবিদের কবিতাই করতাম, এক প্রকার মুখস্থর মধ্যে করতাম। এরপরে আস্তে আস্তে বড় হতে হতে কিন্তু এখন দেখা যায় বিখ্যাত কবিদের কবিতা খুবই কম আবৃত্তি করা হয় এই কোর্সের মধ্যে, আসলে যেগুলো করি আর কি। এছাড়া সব নতুন যারা লেখক আছেন, তরুণ যারা লেখক আছেন, তাদের গুলি করি। তুই কি তাদের গুলো কি কেউ করে? দেখা যায় অনেক কবিতা, অনেক লেখা নতুন, যেগুলো আমি প্রথমে আবৃত্তি করেছি, থাকে না এরকম নতুন একদম, বা আমাকে দেয় যে একটু আপনি আবৃত্তি করে দেন। তো এই হচ্ছে বিষয়গুলো, সেগুলো কিভাবে আমি করি, এই বিষয়গুলো ফলো করে তারপর আমি আমার কণ্ঠে ধারণ করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবৃত্তির জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে কাব্যতত্ত্বের 9টা রস। একটা ছোট্ট প্রশ্ন করবো, দেখি কতটুকু বুঝতে পেরেছেন। রেকর্ডটা দিয়ে দিব, রেকর্ডটা তো বারবার করে দেখবেন অবশ্যই পরে। একটা কবিতা আমরা পড়েছিলাম 3য় ক্লাসে, দুর্মর কবিতাটা, বলেন তো দুর্মর কবিতাটা কোন রসের অন্তর্ভুক্ত? দেখি পারেন কিনা, একটু বোঝার চেষ্টা করেন দুর্মর কবিতাটা কোন রসের অন্তর্ভুক্ত। হাস্যরস। কি রস, কি রস? হাস্যরস। আশুরস ডুমর বলতে কি হাস্য রস? হাস্য। ভয়ঙ্কর রস, ভয়ঙ্কর রস। কি রস? রস। আচ্ছা, একজন ফার্স্টে বললেন আশুরস নাই কি যেন, আমি বুঝতে পেরেছি এটা দ্বারা আপনি ভয়ঙ্কর রস। প্রথমে বুঝিয়েছেন না। হাস্যরস। আশুরস আবার কি? আশুরসের না তো আমি তো কিছুই পড়িনি। তারপরে একজন ডুমর বলেছেন বীর রসের কবিতা। আচ্ছা ওকে, আমি আপনাদের ভয়ঙ্কর রস, ভয়ানক। একজন বারবার করে বলছেন ভয়ানক রস, কোন হিসেবে ভয়ানক রসটা হবে? এটা থেকে ভয়ের ভাবের উদয় হচ্ছে বীর রসটা থেকে, বলেন তো। যেমন হচ্ছে কি যেন, কোথায় যেন কবিতাটা ছিল, হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলে রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। এই যে মনোযোগ দিয়ে যে কথাগুলো শোনেন না, এটাই হচ্ছে বড়টা। আমি কবিতাটা আবৃত্তি করার সময় বলেছিলাম না যেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের অন্যতম একটা কবিতা দেশপ্রেমকে নিয়ে। সুতরাং দেশপ্রেম কোন কবিতার কোন রসের অন্তর্ভুক্ত? বীর রসের না? তবে এটা কিভাবে ভয়ানক রস তো একদমই হয় না, এটা বীর রসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করবো, মানে ভয়ানক রসটা একদমই নেওয়া গেল না, এভাবে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা অনেকেই বীর রস বলেছেন, যারা বলেছেন ভেরি গুড হয়েছে। তো এই ছিল আমাদের কাব্যতত্ত্বের 9টা রস। এখন হচ্ছে আমি আপনাদের কাছ থেকে পড়া শুনবো, আগে রেকর্ডটা অফ করে দিই, রেকর্ডটা আর প্রয়োজন।